নমস্কার, আমি স্বপন চৌধুরী কলকাতা থেকে আপনাদের সামনে হাজির। আমি আপনার আমার সবার ইউটিউব চ্যানেল কেবিল ওয়ালা। দেখুন, I work as a community influencer, as you all know, and my job is to collect the information of cable and broadband industry, কি হচ্ছে, কি হবে, কোন দিকে যাচ্ছে, আর সেগুলোই আপনাদের সামনে রাখা, so that you people get informed about the industry and inspire in doing business for the next phase. আগামী দিনে যে ব্যবসাটা যেদিকে যাচ্ছে সেই ব্যবসা সম্বন্ধে আপনাদের ভেতরে ইন্টারেস্ট আরও বেশি করে গ্রো হোক এবং ব্যবসাটা সামনের দিকে করার জন্য নিজেদেরকে সেইভাবে তৈরি করবেন। এই কারণে আমি বারবার আসি। আজকে আসার মূল কারণ আপনাদের বলে রাখি, আমি বিগত দুদিন আগে যে প্রোগ্রামটা করেছিলাম, একটা পডকাস্ট প্রোগ্রাম #IamSK, তাতে আমি যেটা ইস্যুটা তুলেছিলাম সেটা হচ্ছে ব্রডকাস্টারদের যে পে চ্যানেল আছে তার আলাকাট্টা যে চ্যানেল আছে তার রেট বেড়ে গেছিল এবং সেটা এমএসওরা ইমপ্লিমেন্টও করে দিয়েছিল। কিন্তু এটা নিয়ে কোনো একটা সেইভাবে অপরাধের ভেতর কোনো রিয়াকশান দেখা যায়। এইবার যেটা জানা গেছে, এমএসওরা অলরেডি বলেছে এবং এরপরে যেটা হচ্ছে এমএসওরা তাদের পোর্টালেতে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে স্টিকার হিসেবে পোর্টালে মানে যেটা অপরাধের রিচার্জ পোর্টাল সেখানে দিয়েছে। আগামী 1 অক্টোবর থেকে পে চ্যানেল যেগুলো প্যাকেজ আছে, ডিপিও প্যাকেজ মানে এমএসওদের প্যাকেজ, তার রেট বাড়বে আজকে থেকে। আজ 1 অক্টোবর 2024, আজ থেকে বাড়বে। এটা কিভাবে এসেছিল, কিভাবে অপরাধ জেনেছিল, যেটা জানা গেছে সেটা হচ্ছে বিগত 3 দিন আগে মানে 26-27 তারিখে এমএসওর কাছ থেকে একটা হোয়াটসঅ্যাপ একটা ইনফরমেশন আছে যে 1 অক্টোবর থেকে এমএসও ডিপিও প্যাকেজের রেট বদলাবে। 26 অথবা 28 তারিখ থেকে দেখা গেল এমএসওর পোর্টালে, রিচার্জ পোর্টাল যেটা অপারেটর এলসিও অপারেট করে, সেখানে লেখা আছে 1 তারিখ থেকে রেট বাড়ছে। আর এটাই একটা আলোচনার বিষয় হয়ে গেল এবং এটাই একটা সমস্যার জায়গা তৈরি হলো অপরাধের ভেতরে। সেটা কি, চ্যানেলের রেট বাড়বে, সেটা আলোচনা বা গসিপ বলুন বা বক্তব্য বলুন বিভিন্ন সময় উঠেছে, বিভিন্ন 6 মাস থেকে। কিন্তু চ্যানেলের রেটটা যে এবার বাড়ছে এবং তার ডেট ফিক্স হলো এই ম্যাটারটা, কিন্তু কখনো কেউ মানে অপরাধের সঙ্গে না আলোচনা করেছে, অপরাধের সংগঠনদের কেউ না অফিসিয়ালি জানিয়েছে, যেটা সাধারণত এতদিন হয়ে থাকে সেটা কিন্তু হয়নি। সেটা কিভাবে জানা গেল, এমএসওদের পোর্টালে যখন ওটাকে তারা টেলিকাস্ট করতে শুরু করলো যে রেটটা বাড়বে 1 তারিখ থেকে, সেদিন থেকে জানা গেল অফিসিয়ালি যে রেটটা বাড়ছে। তাতে কি হলো, কেবল অপারেটর দেখতে পেল তাদের সামনে হাতে 3 থেকে 4 দিন মোটে সময় আছে, যে সময়ের ভেতর তাদের প্যাকেজ রেট বাড়ছে 1 তারিখে। এবার সমস্যা হচ্ছে সেই 1 তারিখ থেকে যেদিন থেকে বাড়বে সেটা হচ্ছে বাংলায়, বাঙালিদের বলবো না, বাংলায় পশ্চিমবাংলায় একটা মহোৎসবের সময়, সেটা হচ্ছে দুর্গাপুজো শুরু হচ্ছে 6-7 তারিখ থেকে, 7-8 তারিখ থেকে। যদি 1 তারিখ থেকে বাড়ে তাহলে সেই যে বাড়াটা হবে, কনজিউমারদের বলা, কনজিউমারদের জানানো, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে প্রিপেয়ার করা যে রেটটা বাড়ছে, পয়সাটা দিতে হবে, এইটা কিন্তু কেবল অপারেটর কোনোভাবে সুযোগ বা সময় দিবে না। আজকে থেকে তাদের পোর্টালে যত রিচার্জ হবে ইনক্রিজ রেটেতে সেই টাকাটা কাটা হবে। আজকে থেকে এই সারা মাস ধরে যে কনজিউমারদেরকে রিচার্জ করা হবে সেই কনজিউমারকে কি সঙ্গে সঙ্গে বলে তার ইনক্রিজ রেটটা নেওয়া যাবে? কখনোই নয়। এটাই হচ্ছে কেবল অপারেটরদের মূল সমস্যা, যেটা নিয়ে কেবল ইন্ডাস্ট্রি, কেবল অপারেটররা তাদের মধ্যে একটা উত্তাল পাতাল শুরু হলো এবং খুব দ্রুত, যেহেতু সময় ছিল না, খুব দ্রুত এটা নিয়ে একটা আলোচনা, একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হলো। তাতে যেটা আমরা জানলাম, সংযুক্ত মোর্চা থেকে গত রবিবারেতে একটি মিটিং অ্যারেঞ্জ করা হয়, এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা এবং ঠিক করা হয় যেভাবে রেটটা বেড়েছে, বাড়ানো হলো উইদাউট prior intimation to the operator,
তো এটা নিয়ে এমএসওদের সঙ্গে কথা বলতে হবে। এটা ঠিক হয়নি, এই পদক্ষেপ সঠিক নয়, এটা রিভিশন লাগে, এটা নিয়ে আলোচনা লাগে। কারণ পয়সাটা দেবে কনজিউমার, অপারেটর নয়। সুতরাং যদি কনজিউমারকে দিতে হয় তাহলে অ্যাওয়ারনেসটা সেই মতো করতে লাগে, তার জন্য সময় দিতে লাগে। সর্বক্ষেত্রে হয়েছে, সেটা ডিজিটালাইজেশন করা, সেট টপ বক্স লাগা, তারপরে এনটিও করা, সর্বক্ষেত্রে ঘটেছে। কিন্তু এখানে এটা হচ্ছে না। সুতরাং এটা করা দরকার। সেই উদ্দেশ্যে সংযুক্ত মোর্চা হিসেবে যারা যত অ্যাসোসিয়েশন আছে কলকাতায় এবং পশ্চিমবাংলায়, কলকাতার মেইন যারা অপারেট করে তারা যে ফরমেশনটা করেছিল সংযুক্ত মোর্চা, তারা রবিবার মিটিংয়ে বসে এবং সোমবারে অ্যাপয়েন্টমেন্ট করে আইসিএনসিএল যারা অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে দিয়েছে তাদের পোর্টালে এবং তাদের সেট টপ বক্সের মাধ্যমে কনজিউমারের কাছে চলে গেছে যে 1 তারিখ থেকে রেট রিভিশন হচ্ছে, তাদের কাছে যাওয়ার প্রোগ্রাম নেওয়া হয়েছিল। বলুন, মানে গতকাল যে মিটিংটা হয়েছে, উদ্দেশ্য একটা, যে রেটটা কতটা বাড়ছে সেই অ্যানাউন্সমেন্ট, কিন্তু সেই ইনফরমেশন অপরের কাছে। এবং এই রেট বাড়ার জন্য যে চ্যানেলের প্লেসমেন্টে কিছু চেঞ্জেস আসছে কিনা সেটা জানা। এবং এই রেট বাড়ার পরে, রেটটা বাড়ার পরে অ্যাজ এ অপারেটর তার কোনো সে বেনিফিট পাচ্ছে কি পাচ্ছে না, সেটা এটা একটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, যেটা যদি লার্জার অ্যাসপেক্টে দেখা যায়, কলকাতা একটা পশ এরিয়া, একটা টাউনশিপ, একটা এ ক্যাটাগরি শহর, সেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কসমোপলিটন একটা সিটি, সেখানে হয়তো কোনোভাবে এটা অ্যাকোমোডেট হয়ে যাবে। কিন্তু যদি পশ্চিমবাংলাকে অ্যাজ এ হোল দেখা যায়, তো লার্জার অ্যাসপেক্টে যদি দেখা যায়, সেখানে দেখা যাবে গ্রামাঞ্চল, এই বিভিন্ন জায়গাতে কিন্তু কেবল টিভি পরিষেবার অবস্থা ভালো নয়। মানুষের টাকা বাড়ানোর যে জায়গাটা আছে খুব সমস্যার জায়গা, সেখানে অপারেটররা বারবার বলে এসেছে, শুধু আজ নয়, ওখানে কিন্তু রেট বাড়ানো ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ এই মুহূর্তে আবার বিভিন্ন কম্পিটিশন এসে গেছে, ডিটিএইচ আছে, ওটিটি আছে, আদার সমস্যা আছে, এটা করা সম্ভব। এই বিভিন্ন 3-4টি ইস্যু নিয়ে গতকাল মোর্চার তরফ থেকে আইসিএনসিএলে একটা মিটিং, এই মিটিংয়ে গিয়ে এই সমস্ত বিষয়গুলোই ওদেরকে তুলে ধরা হয়েছে। কিন্তু সমস্যা হলো, যেহেতু আজকে এমএসও একটা ড্রাইভিং সিটে আছে, তারা কেবল অপারেটরদের সার্ভিসটা দিচ্ছে, তারা পেমেন্টটা নিচ্ছে, পেমেন্টটা না পেলে তাদের সার্ভিসটা বন্ধ করার তার মেকানিজম তার হাতে আছে। সুতরাং বর্তমান পরিস্থিতি, কেবল টিভির বর্তমান পরিস্থিতিতে কেবল অপারেটরদের এমন একটা সিচুয়েশনে আছে, তাদের কোনো বক্তব্য লজিক্যালি রাখলেও আইদার শুনতে চাইছে না, আর না হলেও শুনেও সেটা মানতে চাইছে না। সেটা কিন্তু গতকালের মিটিংয়ে এটা আমরা দেখেছি। গ্রাউন্ড থেকেই পয়সাটা উঠতে লাগে, যেটা কেবল অপারেটর করে আনবে। তা কেবল অপারেটর এটা তো জাস্টিফাইড ডিমান্ড, যে এটা আমাদের সঙ্গে আলোচনা করো, আমাদের সঙ্গে বসে আমাদের জিনিসটা বোঝাও, অ্যাডভান্স জানাও, তাহলে তো আমরা সেই গ্রাউন্ডের কাজটা আমরা করবো। কিন্তু দুর্ভাগ্য, এখন এমএসও হিসেবে যাদের কাছে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে আইসিএনসিএল। তাদের যে বক্তব্য, তারা যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, তাদের ব্যবসায়িক দিক থেকে তারা সেটা প্রমাণ করার চেষ্টা করেছে, তাদের কিছু করার নেই, রেট বাড়াচ্ছে, সুতরাং রেট বাড়াতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, রেট বাড়ালেই তো পয়সাটা আনতে লাগে, সেই পয়সাটা কে আনবে? অপারেটর। অপারেটর কার কাছ থেকে আনবে? গ্রাহকের কাছ থেকে। তাহলে সেই গ্রাহকের কাছ থেকে টাকাটা আনতে গেলে অপারেটরকেও তো কিছু করতে লাগে, সেই করার জন্য তো তাকেও তো কিছু ওয়েপেন্স দিতে হবে। সেই ওয়েপেন্স মানে তো এটা নয় AK-47, সেই ওয়েপেন্সের মধ্যে তার সময় লাগে, তার পুরো ইকুয়েশনটা বুঝতে লাগে, যাতে সে কনজিউমারকে বলে বুঝিয়ে সেই টাকাটা নেয়। আর কিছু করা যেতে পারে তখনই যখন কেবল অপারেটরদের, যাদের হয়ে সংগঠন কথা বলছে, যাদের জন্য কথা বলছে, যাদের সমস্যা, তাদের যদি ডাইরেক্ট পার্টিসিপেশন। এখন আমি ঠিক সেই জায়গাতে এবার আসছি। দেখুন, কেবল অপারেটরদের সংগঠন কেবল অপারেটর হয়েই কথা বলবে, কেবল অপারেটর সমস্যা নিয়েই বলবে। তো সেই কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে এখন আবার চিত্রটা, গ্রাউন্ডের চিত্রটাও বদলে গেছে। সেটা কি? 1 নম্বর হচ্ছে, কেবল অপারেটররা, মেজরিটি কেবল অপারেটর, 99% কেবল অপারেটর, কেউ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি কোনো অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিতে নেই, অথচ তাদের এক্সপেকটেশনটা এরকম আছে, যারা সংগঠনে কাজ করে তাদের দায়িত্ব যত রকম সমস্যা আছে মিটিয়ে দাও। এখন কেবল অপারেটরের যে সংগঠন, তারা তো হারকুলিস নয়, তাদের কাছে তো কিছুই নেই,
না ড্রোন আছে, না AK-47 আছে, না ট্যাঙ্ক আছে। তারা গুলি চালিয়ে সবাই কাজটা করে দেয়। কেবল অপারেটরদের যদি পার্টিসিপেশন থাকে, তাদের যদি সহযোগিতা থাকে, তাদের যদি কনসেন্ট থাকে এবং তাদের যদি পার্টিসিপেশন থাকে, যে ফোর্সটা তৈরি হয় সেই ফোর্সে কিন্তু বহু কিছু করা যায়। এটাই কিন্তু বাস্তব। কিন্তু মুশকিল হচ্ছে সেই ফোর্সটাকে বিল্ড আপ করার জন্য যে পার্টিসিপেশন লাগে, সেই পার্টিসিপেশন কেবল অপারেটর তরফ থেকে একদম নেই। তারা তাদের কাজটা চাই সংগঠন করে দেওয়া। এবার যদি দেখা যাচ্ছে এই সংগঠন যারা করে, সারা পশ্চিমবাংলায় যত অপারেটর সংখ্যা আছে তার 0.1% লোক এই সংগঠনের কাজটা করে। আর 99.99% অপারেটর তারা ব্যবসাটা করছে। ব্যবসার সমস্যা হলে চাই সংগঠন করে দিক, কাজটা সমস্যার সমাধান করে দিক। এটা একটা মারাত্মক একটা জায়গা, যার জন্য সাংগঠনিকভাবে কেবল অপারেটরের প্রয়োজনে কেবল অপারেটরের সাথে কাজ পার করা যাচ্ছে না, সেটা কোনো জায়গা থেকে না, সরকারের তরফ থেকে না, MIDর তরফ থেকে না, ট্রাইয়ের তরফ থেকে না, MSOর তরফ থেকে না, ব্রডকাস্টের তরফ থেকে। এটা কিন্তু বাস্তব, এটা মেনে নিতে হবে, বুঝতে হবে। তার উপর গোদের ওপর বিষ ভরা কি, যে কম সংখ্যক মানুষ সংগঠন হিসেবে কাজ করছে অপারেটরদের হয়ে, সেখানেও দ্বিধাবোধ, সেখানেও ডিভিশন। একটা, দুটো, তিনটের জায়গায় 7টা, 8টা, 9টা তারা যদি সংগঠন সংযুক্ত মোর্চা করে এক জায়গায় এসে, সেখানেও ডিভিশন। আপনাদের জানিয়ে রাখি, সংযুক্ত মোর্চা হিসেবে 5টা সংগঠন আজকে ICNCL গেছে, যেহেতু ICNCL প্রথম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আবার দেখা গেছে গতকালকে আর একটা গ্রুপ অফ অপারেটর, 10-12 জন অপারেটর, তারা GTPL নামক সংস্থা একটা মিটিং করতে গেছে। একই কাজ, একই কথা, তাহলে এইটা ডিভিশন হলো কেন? কেন এক জায়গায় বসেই কাজটা হলো না? যদি না হয়ে থাকে তাহলে ফলের আশাটা কে করবে? এটা কি সম্ভব? এই জিনিসগুলো কিন্তু সাধারণ কেবল অপারেটরদের, ওভারঅল কেবল কমিউনিটির ব্যবসাকে একটু অর্গানাইজড ওয়েতে বা তাদের স্বার্থ রক্ষার কাজেতে মারাত্মক বাধার কাজ করছে। আর সব থেকে বড় সমস্যা এই দুটোর পরেও যেটা হচ্ছে, একটা বিশেষ সংখ্যক কেবল অপারেটর যারা এই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনারা জানেন, একটা বিশেষ সংখ্যক কেবল অপারেটর এই সিচুয়েশনটাকে আরো খারাপ করে দিচ্ছে বিভিন্ন বক্তব্য বলে, বিভিন্ন রকম পোস্ট করে, বিভিন্ন কার্টুন দিয়ে, বিগত 20 বছর আগের কথা টেনে, এবং গালি গালাজ কি হচ্ছে না, এটা কি কাম্য? সাধারণ কেবল অপারেটরে আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসার স্বার্থে আপনাকে লড়তে হবে, আপনার হয়ে যারা লড়ছে, আমার সেখানেই বক্তব্য, এইগুলো যেগুলো ঘটছে এগুলো কি কাম্য? এগুলো হওয়া উচিত? এগুলো হচ্ছে, এগুলোই কারণ যে সমস্যা আজকে সবাই বলছে, রেট বেড়ে গেলে সমস্যা, ব্যবসা হবে না, পয়েন্ট কমে যাবে, ব্যবসা অনেক ক্ষতি হবে। সেই জায়গাটা তৈরি করার কারণটাও কিন্তু কেবল অপারেটর, কেবল অপারেটর হিসেবে যারা কাজ করে এবং সংগঠন হিসেবে যারা কাজটা করতে, তাদের মতের এত অমিল কিসের জন্য? কেবল অপারেটরের স্বার্থে কাজ করবেন, কেবল অপারেটরের কথা বলবেন, তাহলে যারা সংগঠন হিসেবে কাজ করবে তাদের মতের মিলের জায়গাটা কোথায়? কেন? প্রশ্নটা থাকছে, এটা উঠছে। আর এটাই কারণ আজকে গতকালকে যা মিটিং হয়েছে, তাতে ICNCL এর রেট বাড়ছে। তারা খুব স্ট্রংলি বলে দিয়েছে। আর একটা যে গ্রুপ গেছিল GTPL, তাদের যে মানে একটা ভিডিও বা একটা স্টিল ফটো, তাতেই যা বোঝা, সেখানেও রেট বাড়ছে। এবার কোনটে হলে কেউ খুশি হয়ে যাচ্ছে, আর তারপরে কোনটে হলে তারা খুশি হচ্ছে না, এই বিষয়ে আমি 2-3টে ভিডিও বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আজকে সিটি কেবল এসেছিলাম, যেহেতু রেট বাড়া নিয়ে কথা বলতে। আমরা অনেক চেষ্টা করেছি রেটটা যেন না বাড়ে, এবং আমরা চেষ্টা করেছি পুজোর সময় এইরকমই কিছু না করা হোক, কিন্তু ওরা কোনো মতন মানলো না। ওনারা বলছে না, রেট তো আমরা বাড়িয়ে দিয়েছি আর আমরা কমাতে পারবো না, তাহলে আমাদেরকে কি করা নেই, কী করতে হবে, এটা আমাদেরকে সবই কেবল অপারেটরকে এক জায়গায় আসতে হবে, এক জায়গায় এসে লড়াই করতে হবে। আজকে আমরা এসেছিলাম মোর্চার তরফ থেকে সিটি কেবেলে। আমাদের প্রোগ্রামে আরও বাকি MSOরা আছে, কিন্তু সিটি কেবেলে এসে ওদের যা রিজিডিটি দেখলাম, তাতে
লড়াই আন্দোলন ছাড়া এদেরকে বেন ডাউন করানোর কোনো জায়গা নেই। বিশেষ করে বলবো যারা হোয়াটসঅ্যাপে বিপ্লব করছেন, এই বিপ্লবটা এবার ছেড়ে মাঠে আসার প্রয়োজন হয়ে পড়েছে। বারবার বলবো, হোয়াটসঅ্যাপ করতেই পারবেন যদি ইন্ডাস্ট্রি থাকে। ইন্ডাস্ট্রিটাই চলে যাচ্ছে, আমাদের হাত থেকে কাস্টমার বেরিয়ে যাচ্ছে অন্য প্ল্যাটফর্মে। তারপর যদি রেট বৃদ্ধি নিয়ে আমরা কিছু করতে না পারি, তাহলে ধরে নিন খুব তাড়াতাড়ি আমাদের এই সলতেটা নিভে যাবে। সুতরাং আবার অনুরোধ করছি সকলকে, হোয়াটসঅ্যাপ বিপ্লব ছেড়ে মাঠে নামুন। সে আমরা ডাকি, রাম ডাকুক, শ্যাম ডাকুক, লড়াই করলেই কিন্তু ফল হবে, আদারওয়াইজ কোনো ফসল ঘরে তোলা সম্ভব হবে না। এখানে যেটা দেখলাম যে এখানে অনেক কষ্ট, দীর্ঘ 4 ঘন্টা মিটিংয়ের পর যেটা বুঝলাম যে এখানে ওদের বন্ধের জায়গা রয়েছে, বন্ধের জায়গা নেই কিন্তু দাম বাড়াবেই। আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো জায়গাতেই নেই যে ওরা দাম বাড়ানো কমে। বলছে ব্রডকাস্টার এপ্রিল মাস থেকে বাড়িয়ে দিয়েছে, আমরা জুন মাস পর্যন্ত চেষ্টা করেছিলাম নানাভাবে নেগোসিয়েশন করার, হয়নি। আমরা বাড়াবই, এই নীতিতে আমরা বলেছি দাম বাড়ানোর পক্ষে নয়। কিন্তু আগামী দিনে আমরা সবাইকে চাই পাশে পেয়ে, যারা ঘরে বসে আছেন তারা আসুন, একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা একটা আন্দোলন করি এবং বলি সবাইকার কষ্টটা শুধুমাত্র আমাদের কষ্ট নয়। অফিসে এসেছি সবাই, বিজয়দার সাথে আমাদের মিটিং হয়েছে এবং খুব ফ্রুটফুল মিটিং হয়েছে। বিজয়দাকে আমরা প্রস্তাব রেখেছিলাম যে যেহেতু কালকে 1 অক্টোবর, এই পুজোর মুখে যাতে রেটটা না বাড়ানো হয়। বিজয়দা আমাদের অ্যাসিওরেন্স দিয়েছে যে এই 15 দিনের যে রেটটা বাড়বে সেটা আমাদের পোর্টালে উনি ব্যাক করবেন। এই পুজোর চাপটা আমাদের জন্য রিলিফ করলেন, তার জন্য মানে অসংখ্য ধন্যবাদ বিজয়দাকে, এবং এই অপারেটরের সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জিটিপিএল ইউজার যারা কেসিপিপিএল জিটিপিএল চালান, তাদের সকলের পোর্টালে এই 15 দিনের যেটা হিট হবে সেটা ব্যাক করবেন উনি। তো আমরা সকলে খুব খুশি। নমস্কার, ধন্যবাদ। এটা হচ্ছে সাংগঠনিক পদক্ষেপ। কেবিল অপারেটরদের সংগঠন হয়ে যারা কাজ করছে, কিভাবে তারা এই জিনিসটা দেখছে এবং তারা কিভাবে বলছে। সাধারণ কেবিল অপারেটর আপনাদের ব্যবসার স্বার্থে কেউ কথা বলছে, তাহলে সেই কথাটায় কোথায় যুক্তি আছে? কোনটি অনৈতিক, বিচার আপনারা করবেন। আর বিচার করার পরে এই দায়িত্বটা আপনাদের নিতে হবে। এই কাজেতে যদি কোথাও ভুল হয়ে থাকে, ভুলটা আঙুল দিয়ে না দেখিয়ে সামনে এগিয়ে এসে সেই ভুল শোধরানোর কাজটা করবে। এটা তো কিছুই না, এটা ব্যবসার একটা পার্ট। সেটা আলোচনার মাধ্যমে সেখানে সমস্যার সমাধান করতে হবে। তারপরে ব্যবসায়িক বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে কাজ। এখানে কেউ সর্বহারা নয় বা বেকার যুবক নয়। সমস্যা আসবে, এটা ভেবে নেওয়াটা ভুল যে আমার রেটটা কমে গেলে আমি বেঁচে যাবো, ওটাই আমার একমাত্র সমস্যা। আরো সমস্যা, কারণ ব্যবসা করা মানেই চলতে চলতে সেসব সমস্যা সেগুলো সমাধান করে এগিয়ে যাওয়া। তো সেটা করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে কেবল অপারেটরদের ব্যবসায়িক মানসিকতা দিয়ে সবকিছু দেখতে হবে, বুঝতে হবে এবং সংঘবদ্ধ। লড়াইটা বিরাট লড়াই, মানে অসম লড়াই, ছোট আর বৃহৎ লোকের লড়াই। তারপরও আমি মনে করি কেবল অপারেটর হিসেবে যে ইউএসপি আছে, যে অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কেবল অপারেটরই একমাত্র একটা এন্টিটি, একটা স্টেক হোল্ডার, যাদের মাধ্যমেই কিন্তু কেবল টিভির যাবতীয় কাজটা হচ্ছে। আজকে বলা হয় 72,000 কোটি টাকার ইয়ারলি টার্নওভার কেবল টিভিতে। সেটা সাবস্ক্রিপশন আছে, সেটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, প্লেসমেন্ট আছে, বহু বিষয় নিয়ে টোটাল টাকার টার্নওভার 72,000 কোটি টাকা পার ইয়ার। এই টাকাটা আসে বিকজ ওই সার্ভিসটা কনজিউমার ঘরে যায়। আর ওই সার্ভিসটা কনজিউমার ঘরে যেতে গেলে যেটা লাগে একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, যেটা বিগত 30 বছরে শুধুমাত্র কেবল অপারেটররা এটা ডেভেলপ করেছে। এটা কত বিরাট কাজ, একটা ইউনিক জিনিস, এটা কোনো কর্পোরেট আজ পর্যন্ত বানাতে পারেনি, আগামী 10 বছর বানাতে পারবে। এটা আমি নিজে বলছি না, এটা রেকর্ড বলছে, এটা ইনফরমেশন দিচ্ছে। আপনাদের একটা ছোট ইনফরমেশন দিই। ইটি ইকোনমিক টাইমসে একটা ইন্টারভিউতে ভোডাফোনের ন্যাশনাল সিইও বলেছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই সমস্ত হাউস হোল্ডগুলোকে কানেক্ট করতে আপনার কত সময় নেবে। উনি বলেছিলেন 10 বছর। এভরি হোমসে ফাইবার যেতে অর্থাৎ 10 বছর লাগবে, এটা তো একটা কথা। আর ফিজিক্যালি যখন সে কাজ করতে যাবে, যে হ্যাজার্ডস তৈরি হবে, সেই 10 বছরটা 15 বছর হবে না 20 বছর হবে কেউ জানে না। তাহলে কেবল অপারেটর কিন্তু সেই কাজটা করে ফেলেছে, যেটা কেউ করতে পারেনি কেবল অপারেটর করেছে।
যার জন্য ওটাই একমাত্র কেবল অপারেটর ইউএসপি, তারা তাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এই সার্ভিসটা দিচ্ছে, যে সার্ভিসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার টার্নওভার চলছে। তাহলে কেবল অপারেটরদের একটা স্টেক হোল্ডার হিসেবে তার তো একটা ইম্পর্টেন্স আছে। তো কেবল অপারেটরকে সেটা বুঝতে হবে। কেবল অপারেটর ইম্পর্টেন্স আছে বলে আজকে কেবল অপারেটর কেউ এক জায়গায় থাকতে দেয় না, সেটা ব্রডকাস্টার থাকতে দেয় না, সেটা এমএসও চায় না। এরা সংঘবদ্ধ হোক, এরা যদি সংঘবদ্ধ হয়, এরা যে বক্তব্যটা বলবে তার কোনো আনসার কারো কাছে নেই। তারা বোঝে জানে, তার জন্যই কেবল অপারেটরকে টুকরো 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 করে রেখে দিয়েছে। এটা সবাই আমরা জানি, সবাই দেখছি। আর দুর্ভাগ্য, এই কেবল অপারেটর কিন্তু এটা সব জেনে বুঝেও সামান্য সামান্য অ্যাডভান্টেজের জন্য, শর্ট টার্ম অ্যাডভান্টেজের জন্য নিজেদের যে লং টার্ম বিজনেস প্রসপেক্টকে যেভাবে নষ্ট এতদিন করেছে, এখনো করে যাচ্ছে। সময় এখনো আছে, এখনো সংঘবদ্ধ হন। আজকের পাওয়া কালকের পাওয়া কিছু নয়, তার কারণ দিস বিজনেস ইজ গোয়িং টু লাস্ট ফর নেক্সট 50 ইয়ার্স, বিলিভ মি। তো এইভাবে ভাবুন, এইভাবে দেখুন। কেন বলছি, যারাই ব্যবসা আজকের দিনে করছে এবং যারাই বিজনেসে আসছে, তারা এটা দেখছে, দেখতে পাচ্ছে। আমরা যারা বিগত 30 বছর ধরে করেছি, আমরা এখন এইখানে আসার পর যে নেক্সট 50 ইয়ার্সটা না দেখে আমরা এখনই হাল ছেড়ে দিতে চাইছি। এটা সব থেকে আমাদের ড্রব্যাক। এটার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে এক, ল্যাক অফ নলেজ। আমরা এই ব্যবসা নিয়ে আমরা কোনো নলেজ রাখি না, কোনো ইনফরমেশন রাখি না। আমরা কেবল অপারেটর হয়েছি পরজীবী, পরের উপর নির্ভর করছি, তাদের ইনফরমেশন, তাদের বক্তব্যকে বিশ্বাস করছি। নিজের কমিউনিটিকে আমি ট্রাস্ট করছি না, নিজের কমিউনিটির সঙ্গে আমি একসঙ্গে থাকছি না, নিজের কমিউনিটির সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে চলতে চাইছি না। এটাই আমাদের ব্যবসায়িক পতনের মূল কারণ। তো সুতরাং বন্ধুরা, সমস্যা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তারপরও ব্যবসাটা নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এইরকম পরিস্থিতিতে এই যে ঘটনাটা ঘটতে চলেছে আজ থেকে, মানে 1 তারিখ থেকে রিনিউয়াল করবেন, পয়সা এক্সট্রা কাটবে। এটার জন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা সিস্টেমে পড়ে হচ্ছে। আর এটা না, কেবল অপারেটরদের স্বার্থ রক্ষা না হওয়ার কারণ কিন্তু যারা দেখছেন, যারা পার্টিসিপেশন করেন না, যারা এটার মূল স্রোতে থাকেন না, তাদের জন্য হচ্ছে। আপনি হতে পারেন, সেটা আমি হতে পারি, সেটা ও হতে পারে, সেটা। তো একটু বদলান নিজেদের চিন্তা, নিজেদের ভাবনা, নিজেদের চলার পথ, নিজেদের একসঙ্গে থাকার যে উপায়, এগুলো নিয়ে ভাবুন। এবং আগামী দিনে ব্যবসা এই যে 50 বছর চলবে, সেই 50 বছরে পৌঁছানোর যাবতীয় প্ল্যান, প্রোগ্রাম, পদক্ষেপ নেবার কাজটা এবার শুরু করুন। আপাতত আমি এই বলে আজকের প্রোগ্রামটা শেষ করছি। তার কারণ হচ্ছে যে গতকালকে যে প্রচেষ্টা তৈরি হয়েছিল যে চ্যানেলের রেট বাড়াটা কিভাবে আটকানো যায় বা কিভাবে ডিলেট করা যায়, কিভাবে সময় নিয়ে গ্রাউন্ডকে রেডি করা যায়, তার যে চেষ্টা হয়েছিল, সেটার পুরো রিপোর্টটা নিয়ে আপনাদের সামনে রাখলাম। চেষ্টা প্রচুর হয়েছে, কিন্তু কোনো উপায় এখন দেখছি না। তবুও হাল ছাড়া যাবে না, আরও চেষ্টা করতে হবে, করা হবে। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, পাশে এসে দাঁড়ান, তাহলে হয়তো এই কাজটা আরেকটু ত্বরান্বিত হতে পারে। এটুকু বলা যায়। তৈরি হন, দেখুন, যোগাযোগ রাখুন এই নিজের সঙ্গে। এই সমস্ত খাওয়া খাই বা এই সমস্ত বাক বিতণ্ডা থেকে দয়া করে দূরে থাকবেন। এবং যারা এগুলো করেন, দয়া করে তাদেরকে ত্যাগ করুন, নইলে তাদেরকে বদলাবার ব্যবস্থা করুন। এই বলে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আগামী দিনে এই সম্পর্কিত কোনো খবর থাকলে আবার আমি ফিরে আসবো।